কোটা করেছি, তারপরে বিভিন্ন কোটার আন্দোলন হয়েছে, কিন্তু এবার কোটা আন্দোলনের প্রথম একবারে ফার্স্ট টাইম ভার্সিটিতে যখন একবারে হাওয়ার মতন টুকটাক শুরু হয়, প্রথম কিন্তু আমি যখন আসবো অ্যাসাইনমেন্ট করতে, আমার এক কলিগ বলতেছে, আরে ভাই এই কোটা কি হবে। আমি বলতেছি যে বিষয়টা এইভাবে না উড়িয়ে দেওয়া ভালো। কেন ভাই? আমি বললাম যে মানুষ তো সবসময় সংগ্রাম করতে করতে তিলে 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 এক সময় কোনো একটা সাফল্য আসে, এখান তো সাফল্য আসতে পারে। মেন সমস্যাটা হয়েছে যে সেখানে যদি ছাত্রলীগ মারধর হতো, কোনো ঝামেলা বেশি একটা হতো না। কারণ একটু জিনিস আমি দেখছি যে কিছু সময় যারা ক্যাম্পাসের ছাত্রলীগ তারা অনেক সময় বলছে যে মারধর যেটাই তো মাথায় আঘাত করো না। দিন শেষে তো একই ফেস। সমস্যা সবচেয়ে বেশি জঘন্য খারাপ হয়েছে যারা বহিরাগত ছিল ছাত্রলীগের, তারা কোনো কাউরে চেনে না, তাদের ভিতরে উৎসাহ মানে তারা উৎসব পালন করতে আসছে। তারা ধাওয়া দেওয়াটা এমন ভাবে দেয়, নারী আর পুরুষ দেখে না, তাদের চারো সেট। এখন ধরেন আমি আমার একটা মিছিলে 1000 লোক থাকে, এখন আপনারা যদি 4 সাইড থেকে অ্যাটাক করে, এটা তো মানে একটা যুদ্ধের পরিস্থিতি। আমি তো খালি হাতে, নারীদের যাতাভাবে মারা হয়েছে। কিছু লোক বাসের নিচনে, আপনার এটা হলো ভিসি বাসার সামনে যে বাসগুলো থাকে, সেই বাসগুলো ছাত্রলীগরা ভাঙা শুরু করলো। কারণটা কি? সেই বাসের ভিতরে জীবন বাঁচানোর জন্য কি বাসের ভিতরে বাসের চাকার নিচে যে ইঞ্জিনের নিচে ফ্লোর আছে, সেই জায়গায় যা পলাইছে, সেইখান থেকে বের করে পিটানো হয়েছে। নারীদের যাতাভাবে পিটানো হয়েছে, বলছে যে তারা বের হয়ে যা। এই কথা বলার পর তারা ভাবছে যে হ্যাঁ, তারা আত্মসমর্পণ করে হাত উঁচু করে দেখা যায় বেড়েছে, কিন্তু সেইটাও মানে তাদের ই করে না। তার ভিতরে বাইরানি যাতা ভাবে মারধর করা। বাংলা মোটর যাওয়ার পর আমার শরীর কাঁপতেছিল 4 আগস্ট। সেদিনকা মানে আমি সবচেয়ে বেশি নার্ভাস হয়েছি। সেদিন ভাবছিলাম যে মানে এটা কিভাবে হয় যে মানুষ মানুষকে মারতে পারে। দিন শেষে তো মানে দল হিসাব বাদ দিয়ে আমি বাংলার মানুষ, সবাই তো আমরা বাংলাদেশের একজনকে একজন এইভাবে গুলি করে মেরে ফেলা, আমার সামনে আয়া গুলি পড়তেছে। আরো খারাপ লাগতেছে যে আইন শৃঙ্খলার গুলি না, শুধু যে এখানে পুলিশ গুলি মারতেছে, একজন দলের লোক আর একজন সাধারণ বাংলাদেশের লোকে তুমি কারে গুলি করতেছো? বাংলাদেশকে গুলি করতেছো। আমি যখন বাংলা মোটরে মানে সেফ ভাবে ছবি তোলার জন্য আমরা কয়েকজন সাংবাদিকদের টান দিয়ে নিয়ে আসলাম, ফুটওভার ব্রিজে উঠলাম। নিচে কয়েকটা ছবি তুলতে তুলতে হয়ে গেলাম যে ফুটওভার উপর থেকে দেখে যে ওইখান থেকে গুলি আসে। আমরা সেফ থেকে একটা রিস্কা থেকে ওই সাইডেতে মানে ছেলের নিঃশ্বাসটা যাচ্ছে, 4-5 হাত ধরে অনেক কোনো রকম নিয়ে আসছে, আইনে বাংলা বর্ডারের মোড় পর্যন্ত আনার পর একটা রিক্সা করে পরে পাঠানো যে আল্লাহ জানে সে বাঁচেন এই কারণেরও। গুলি শুধু না, ঘটনা দেখেন যে একটা লোককে গুলি মারার পর সে তো এমনি মৃত, তারপরে যদি তাকে লাথি পিটানো হয়
আমার কথা হচ্ছে যে যেই সরকারি হোক, তোমার দলকে এই শিক্ষাটা তুমি দাও, তুমি কাকে মারো, তুমি বাংলাকে মারো। মানে লাশের পর লাশ, লাশের পর লাশ আসতেছে। আমি মানে বুঝতে পারতেছি না কি করব। এক পর্যায়ে পরিস্থিতি এরকম হয়ে গেল যে সেখানে ক্যামেরা ছবি তোলা যাইতেছে। আমি করলাম যে যুদ্ধ আমার, এখন আমারও যুদ্ধ, থামা যাবে না। এক বোন এক ভাইয়ের লাশ নিয়ে মানে আন্দোলনের সময় গুলি খেয়ে ঢাকা মেডিকেলে বের হচ্ছে যে বিচারের দাবিতে। মানে তখন না কিছু বুঝতে পারতাছিলাম না যে কি হইতাছে। এটা কি আদৌ হওয়ার কথা ছিল? এরকম আমি যে গুলি চালাচ্ছ, তুমি কি একটু চিন্তা করা দরকার ছিল যে মানে এত কেন অবহেলা? সেই বোন একটাই স্লোগান ছিল, আমার ভাই মল্লকে। আমি তখন মোবাইল দেওয়ার ছবি তুলি, লাশটার সাথে ওই মেডিকেলের চাকা যে টলি গুলো আছে সেগুলো, লাশটা নিয়ে একজন বোন আর 4-5 জন আরো ভাই সেটা নিয়ে শহীদ মিনারের সামনে আসতেছে। আসলাম শহীদ মিনারের সামনে, শহীদ মিনারের সামনে লাশগুলো সিরিয়াল, একটা মা ধরে আসছে, একটা সন্তান তার। আমি ক্যামেরা আনতে গেলাম, ওরা এই লাশ নিয়ে ওদের উদ্দেশ্য ছিল যে শাহবাগে মরে যাবে। শাহবাগে আমি ক্যামেরা নিয়ে আস্তে আস্তে দেখি শাহবাগের দিকে চলে গেছে। শাহবাগের দিকে যাওয়ার কিছু আগেই তখন যারা নিয়ে গেছে তাদের জীবন বাঁচানোর জন্য লাশ সেখানে ফালায়ে তারা কোনো রকম আসছে। দড়ি দিয়ে ব্রিজ গুলো মানে আটকে রাখছে, এই পারে থেকে ওই পারে দড়ি দিয়ে বাদ দিয়ে, দড়ি দিয়ে বাদ দিয়ে আটকে রাখছে। তাদের কাজ হলো যদি ছাত্র মূত্র হয় তারা সেটার একটা পজিশন নেয়, আর যদি রুগী যায় এমার্জেন্সি কোনো, সেটার একটা মানে ওইখান থেকে তারা একটা পজিশন বুঝে যে এরা কারা। আমি যখন ওই বাইক নিয়ে আসি, আপনার যেটা আপনার ঢাকা মেডিকেলের ব্রিজে ডালটা নামছে, এটা হলো আপনার পলাশী ব্রিজের হানি ফ্লাইওভার উপরে যে এই টোলটা আমি যাবো চিন্তা করছি। ভার্সিটির ভিতর দিয়ে গেলে কি হবে, আমার কয়েকটা প্লেস দেখা হবে। আমি হিসাব করতেছি জায়গা দিয়েও যাবো, কিছু ঘটনার জায়গা দিয়েও দেখতে দেখতে যাবো। আমি কাছাকাছি আসার আগে আমাদের একজন ডাক দিল, আমি আগে পিছিয়ে বললাম, এই সাংবাদিক বলিস ক্যামেরা একজন দেখা। এই বলতে বলতে ঠিক আছে, একজন খালি বলে যে দড়ি। আমি তো সাথে সাথে বুঝে গেছি যে দড়ি বলছে মানে কি। আমি হিসাব করতে আমি যদি বাউ সাইডে ব্রেক করি তাহলে আমার পিছনের 2 জন যারা আছে এরা পোল্ট্রি খেয়ে যায়। আমরা তো ব্রিজটা কমপক্ষে 5 তলা, ওইখান থেকে নিচে পড়লে শেষ। আমার গাড়িটা ব্যালেন্সও করতে হবে, আমারও ঠিক রাখতে হবে। মানে আমার চোখে মনে শুধু একটা পলক দেখলাম দড়ি। আমি বাউ সাইডেই না করে ডান সাইডের গাড়িটা ব্রেক করলাম, আমার গলায় এখানে দড়িটা লাগলো। আমি তখন পড়ে যাওয়ার পর প্রথম আমার সেন্স ছিল না, কিছুক্ষণ পর আমার যখন আসার লোকজন ধরছে তখন আমি মানে কথা বলতেছি দেখে আমার কোনো কথা আমার কানে আসতেছে। সেনাবাহিনীরা কুলে নিয়ে উল্লাস করতেছে। উল্লাসটা কিসের জন্য জানেন? সরকার পতন হয়েছে না কি হয়েছে এটা কিছু জানে না। সেনাবাহিনী যে তাদের সাপোর্ট করতেছে হলো, তাদের টর্চার করতেছে না, তাদের কোনো গুলি করতেছে না, তাদের আন্দোলন করতেছে, তাদের করতে চেয়েছে। তাদের ক্ষিপ্ত হয়েছে যে আমরা আসলে আন্দোলন করতে দাঁড়াইলে পুলিশে গুলি করতো, মারতো, ই করতো। এই ক্ষিপ্তটা থেকে ঠিক আছে সেনাবাহিনীর কাছে বেশি তারা
সেনাবাহিনী স্যালুট দিচ্ছে, সেনাবাহিনীর কি জাবরায় ধরতেছে, তখনই একটা মানে কেমন জানি উৎসব, আর নিজে না কেমন জানি ভাবতে পারতাছি না। শাহবাগে মোড়ে একটা রুম আছে, যে রুমের ভিতরে বিজ্ঞাপন দেওয়া বর্তমানে, ওইটার ভিতরে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি, ভয়ানক অবস্থা, খাড়া সিঁড়ি। মানে আমার মনে হয় মাথাটা এই থেকে এখন তো ওই হিলতে পারছে, একটু মুভমেন্ট তাও ব্যথা বোথা নিয়ে উঠে গেছে। মেবি 3 তলার মতন খাড়া সিঁড়িটা বাইরে উঠা, ওই জায়গায় দাঁড়ায় কেউ উঠে নেই। আমি কোনো রকম ওইটা যে আগে লং শর্ট ছবি, মানুষ আর মানুষ, সেনাবাহিনী, মানে সবাই এলো হাসিনা পতনের আগে সেনাবাহিনীর যে মানে অভিনন্দন দিচ্ছে, সেনাবাহিনীর যে তাদের ভালোবাসা, মানে এই উল্লাসটা না মনে হচ্ছে যে কি জানি একটা ঘটনা হয়েছে। আমার পরিবার মানে কি বলবো, আমাকে কখনো বাধা দেয়নি, তবে একটা কথা বলছে যে দেখো তুমি গেলে আমাদের সংসার আর কি। আমি বলছিলাম 1 নম্বর সৃষ্টিকর্তার উপরে নিজেকে রাখো, 2 নম্বর হচ্ছে কারো না কারো তো সন্তান মন যাইতাছে না, তারও তো পরিবার হয়েছে, সে বাঁচবে কি? তার শেষ ভরসা হচ্ছে সৃষ্টিকর্তার উপরে। আর আমার যদি চলে যেতে হয়, যে কোনো সময়তে যেতে হবেই। আমি তো চারিদিকে সব ঘটনা বুঝতেছি, দেখতেছি। আমার ছেলে যাচ্ছে, আমি ভাবি যে আমার ছেলেকে যুদ্ধে যেতে বলবো, আর তার নিজের থেকে যুদ্ধে যাবে, এটা 2 জিনিস। সে যুদ্ধে যেতে চাবে, আমার বাধা নেই। আমি বুঝতে পারতেছি যে সে 100% কোথাও যাচ্ছে। 2 দিন সকালে সকালে বলতেছে যে আমার কলেজে যেতে হবে। আমি মানে ডিউটি যাওয়ার আগে সে আবার একবার আসে, আমি বের হওয়ার আগে আবার চলে যায়, এলাকার ট্রাফিকের কাজ করতেছে। আমি বুঝতে পারতেছি। আমি রাত্রে একদিন অফিস থেকে ফোন দিছি বাসায়, আমার ছেলের নাম শুভ, তো ডাক নাম শুভ কথা। ওরা আম্মুকে বলছে, বলে শুভ আছে একটু বাইরে গেছে, রাত্রে যে সেদিন বলতেছি। তো সেদিন রাত্রে আমি গেছি, পরে ওর আম্মু বলতেছে যে শুভ না ওই ট্রাফিকের কাজ করতেছে, দূরে না, ভয় পেতেছে, এলাকার। আমি একটু অন্যভাবে বললাম, যাক সমস্যা কি। তখন আমার ছেলে না মানে চুপ হারিয়েছে, যে কি বললো, কি ভাবতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বললাম। তাই আমাকে বলতেছে যে আমি এই কথা বলার পর ওর একটু সাহসটা বললাম, বলতেছে ওর একটা লাঠির মতন কিছু হলে ভালো হয়, এই সেই কিভাবে। আমি বললাম যে তুমি হাতে একটা হ্যান্ড গ্লাভস পরো, তাহলে হাতে একটু সমস্যা পড়বে।